Thank you. Congratulations to all new achievers. Excited? আজকের ফার্স্ট সেশনে আপনারা নো ডাউট এক্সাইটেড, আমরাও ভীষণ এক্সাইটেড। তবে আমরা আজকে আপনাদের সঙ্গে এই এক্সাইটমেন্টের সঙ্গে আরও কিছু অ্যাড করব, যাতে এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারেন এবং আলটিমেটলি স্টেজে এসে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। রাইট? প্রথমত হচ্ছে যে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বিজনেসটা বিল্ড করার ABCD কি সেটা আলোচনা করা। এবং মূলত যদি দেখেন এমন বিজনেসে সাকসেসফুল হতে গেলে দুটো বিষয়কে জানা, বোঝা এবং করা দরকার। তার একটা হচ্ছে যেটা বলে গেছে ভলিউম জেনারেট করা, রাইট? আর একটা হচ্ছে অর্গানাইজেশন ক্রিয়েট করা। তারপরে দেখুন, আপনি যদি এই দুটো বিষয়ে মাস্টার হন তাহলে আপনি এই বিজনেসের মাস্টার, ইউ আর দ্য ট্রু লিডার। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে এই অর্গানাইজেশনটা কি করে ক্রিয়েট করব, কিভাবে শুরু করব, সেই বিষয়ে আমাদের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করা। ধরুন, আমরা একটা জিনিস বলে থাকি, সেটা হচ্ছে যে একটা নতুন যখন কোনো কাপল বা একজন ইন্ডিভিজুয়াল জয়েন করেন আপনার ডাউনে, আমরা কি বলি? বিজনেস চাইল্ড। কি তাই তো? তার মানে উল্টো দিক থেকে বললে উই আর দ্য বিজনেস পেরেন্টস। কোনো বাচ্চাকে দেখেছেন জন্মাবার পরের দিনে বসে পড়লো, তারপরের দিন উঠে দাঁড়ালো এবং হাঁটতে শুরু করে দিল? হ্যালো, দেখেছেন কখনো? বাট উই এক্সপেক্ট একজনকে জয়েন করানোর পর ও সঙ্গে সঙ্গে রেডি, দাঁড়াবে নিজের পায়ে এবং হাঁটতে শুরু করবে এবং দৌড়াবে এবং আমার বিজনেসটাও দৌড়াবে। ইজ ইট পসিবল? তাহলে কি করতে হয়? একটা বাচ্চা জন্মানোর পর প্রথম দেখবেন সে শুয়েই থাকে এবং সে ইনসিকিউর ফিল করে, মাঝে মাঝে কেঁদে ওঠে। মা কি করে? মা তাকে বাচ্চার সঙ্গে বডি টাচে রাখে, তাকে কনফিডেন্স দেয়, তাকে সাহস দেয়, জড়িয়ে ধরে, তাই না? অ্যাজ এ পেরেন্টস, অ্যাজ এ আপলাইন, তাহলে আপনার রোলটা কিন্তু শুরুতে তাই, টু প্রোটেক্ট দেম, টু প্রোটেক্ট দ্য নিউ এবিও, যাতে বাইরের নেগেটিভ ইনপুট, যাতে বাইরের এনভায়রনমেন্ট, যাতে বাইরের পলিউশন তাকে কোনোভাবে এফেক্ট না করে। দ্যাট ইজ দ্য মোস্ট ভাইটাল থিং, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। এবং সেইটা করতে গেলে দুজনকেই করতে হয়। এবং যেহেতু বাচ্চার মার বডিটা আছে, বাচ্চাকে প্রথম টেক কেয়ার করে, এবং আমি তাহলে এই বিজনেসের আপলাইন লেডি বা বিজনেস লেডি হিসাবে চন্দনাকে প্রথমে ডাকবো যে হাউ সি ইজ ডুইং দিস জব, কিভাবে সে প্রোটেক্ট করে, কিভাবে একটা নতুন এবিওকে গ্রুমিং করে, সেটা বলার জন্য। সো প্লিজ হেল্প মি ওয়েলকাম চন্দনা। থ্যাংক ইউ। গুড ইভিনিং। আমরা চন্দন ও আশিস সরকার দুজনই ম্যাথমেটিশিয়ান। লাস্ট 14 ইয়ার্স অ্যামওয়ে বিজনেসের সাথে সিরিয়াসলি ইনভলভ। এই বিজনেসে আসা আমার হাজব্যান্ডের বন্ধু দেবলদার হাত ধরে, এবং বড় হয়ে ওঠা বিশ্বজিৎ দা জ্যোতির্ময়ী, রঞ্জন দা পমিতা, অনিরুদ্ধ দা মহুয়াদি, সুভাষিস দা সুজাতাদি ও অসিতাবদা শ্বেতাদির হাত ধরে। আর আজ অসিতাবদা শ্বেতাদি স্টেজে মাইক ধরে। শীতের সিজন বলে কাস্তে কাস্তে নয়, আসুন হাসতে হাসতে কিভাবে নতুন এবিওদের বরণ করি সেটাই এখন শেয়ার করি। নতুন এবিওদের প্রথমেই জানাই সাদরে আমন্ত্রণ ও আন্তরিক অভিনন্দন। আমরা জানি এবিএর পরে সি আসে, কিন্তু এই বিজনেসে এবিএর পরে আসে ও, দ্যাট মিনস এবিও, অ্যামওয়ে বিজনেস ওনার। অর্থাৎ এটা আমার ব্যবসা, আপলাইনেরও নয় আবার ডাউনলাইনেরও নয়। সাথে সাথে বুঝিয়ে দিতে হবে এটা ডুপ্লিকেশনের ব্যবসা। জেরক্স ভালো হয় তখনই যখন অরিজিনালটা ভালো হয়। জন্ম দিলেই কি হবে? মানুষ তো করতে হবে। তাই প্রথম দিন থেকে চিকেন স্টু নয়, ল্যাকটোজেন 1, এবং আইসিএসসি সিবিএসসি সিলেবাস নয়, লোয়ার নার্সারি সিলেবাস দিয়েই শুরু করতে হবে। নিজের সন্তানের মতো
লালন পালন করতে হবে। শুধুই মুখে নয়, সাথে থেকে প্রতিটি স্টেপে হেল্প করতে হবে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা সিটিং দরকার। নিজের বাড়িতেও হতে পারে, আবার নতুন এবিওর বাড়িতেও হতে পারে। গল্প করতে করতে বিজনেসের পোটেনশিয়ালটা তুলে ধরা, বুঝিয়ে দেওয়া এটা একটা বিজনেস অপরচুনিটি, নট সেভিংস অপরচুনিটি। তাই প্ল্যানটা ছোট করে আর একবার দেখানো, কাপল ইনভলভমেন্টের গুরুত্ব বোঝানো, কথার মাধ্যমে সুপ্ত বাসনা ও মনের ইচ্ছাগুলো জেনে নেওয়ার সাথে সাথে ইমোশনাল ড্রিমটা বুঝে নিতে হবে। নিজেদের কি কি স্বপ্ন ছিল এবং কি কি স্বপ্ন পূরণ হয়েছে একটু শেয়ার করা। জয়নিং ফি 0 হলেও প্রথম অনেক প্রশ্ন থাকে। আমি কি পারবো? লোকে কি বলবে? লোক কোথায় পাবো? একদম সময় নেই। প্রোডাক্ট খুব দামি, প্রোডাক্ট সেল করতে পারবো না। এগুলো আস্তে আস্তে ক্লিয়ার করে দেওয়া দরকার। সিলেবাস 1, আমরাও এগুলো সম্মুখীন হয়ে সাকসেসফুল হয়েছি, তোমরাও পারবে, আমরা তো তোমাদের সাথেই আছি। এই বলে সব সময় ভরসা দিতে হবে, এনকারেজ করতে হবে, এডিফাই করতে হবে, নেগেটিভ থেকে প্রোটেক্ট করতে হবে, সাথে সাথে এক্সাইটেড রাখতে হবে। এরপর আমার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রোডাক্টগুলো দেখানো, টাচ করানো এবং সাথে সাথে ডেমো দেখানো। কারণ কানে শোনার চেয়ে চোখে দেখার এফেক্ট বেশি, তাই তো আজ ঘরে ঘরে রেডিওর চেয়ে টিভির প্রচলন বেশি। কস্ট পার ইউজ বোঝানো এবং ব্র্যান্ড চেঞ্জ করার কথা বলা, কারণ অ্যামওয়ে বিজনেস ওনার হিসেবে নিজের কোম্পানির প্রোডাক্ট ইউজ করাই বুদ্ধিমানের লক্ষণ। ফার্স্ট এফপিও এবং সেকেন্ড এফপিওর কথা বলার সাথে সাথে বাজেট অনুযায়ী পার্সোনাল প্রোডাক্ট পারচেজ প্রোফাইল করে দিতে হবে। ইন্স্যুরেন্সে 2টো এফপিওর কথাও বলতে হবে। হেলথ ইন্স্যুরেন্সের উপর একটু বেশি জোর দিতে হবে। প্রথম প্রোডাক্ট ক্যাটালগ, প্রোডাক্ট ট্রেনিং গাইড বুক, লঞ্চিং ইয়োর ফিউচার, অসিতাবদা শ্বেতাদির আমিও পারি অডিও সিডিটা এবং প্রোফাইল অনুযায়ী ভিসিডি লোন হিসাবে দিতে হবে। তারপর আস্তে আস্তে কেনার কথা বলতে হবে, কারণ লোন করে তো বড় ব্যবসা করা যায় না। বাংলা ব্রিড কিটটা ভীষণভাবে প্রমোট করব, ম্যাজিক কর্নার এবং ডেমো কিটের কথা বলবো, কিন্তু আপলাইন হিসেবে দায়িত্ব ডেমো কিট এবং ম্যাজিক কর্নার করে দেয়া। হোয়াইট বোর্ড এবং মার্কার কেনার কথাও বলতে হবে। প্রাইস লিস্ট অবশ্যই দিতে হবে। নতুন এবিওর কিছু কাস্টমাইজ তৈরি করে দেয়া এবং রিটেল প্রফিটের স্বাদ পাইয়ে দেয়া। ইনস্ট্যান্ট মানি প্রত্যেকের কাছেই খুব অ্যাট্রাকটিভ। দোকান থেকে প্রোডাক্ট বিক্রি না করা এবং অন্য কান্ট্রিতে প্রোডাক্ট না পাঠানো শিখিয়ে দিতে হবে। দেখা যায় কেউ রিটেল প্রফিটের দিকেই শুধু ফোকাসড, ক্রিটিসাইজ করার কোনো প্রয়োজন নেই। বুঝিয়ে দিতে হবে এই কাজটাই যদি 100 থেকে 200 জন ডুপ্লিকেট করে তাহলে ইনকামটা কোথায় পৌঁছে যাবে, থিঙ্ক অ্যাবাউট ইট। অনেকের আবার নেটওয়ার্কিংয়ে অ্যালার্জি। আমি বলি আগে এভিল খেতে, পরে অ্যামওয়ে দেখতে। মনে রাখবেন, বড় ফিগার এবং সাস্টেনেবল ইনকামের জন্য অবশ্যই নেটওয়ার্কিং দরকার। আবার দেখা যায় কেউ শুধু নেটওয়ার্কিংই করে, এক্ষেত্রেও ক্রিটিসাইজ করার কোনো দরকার নেই। শুধুমাত্র বুঝিয়ে দিতে হবে সাদা পাতার জেরক্স সাদা পাতায় বের হবে, অর্থাৎ কোনো কিছুকে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0ই হবে। তাই প্রোডাক্ট টার্নওভার খুব ইম্পর্টেন্ট। একদিন অ্যাপয়েন্টমেন্ট করে নতুন এবিওকে অ্যামওয়ের অফিস অর্থাৎ এডিসি নিয়ে গিয়ে জয়নিং করানো, অর্ডার ফর্ম ফিল আপ করা, প্রোডাক্ট পিক আপ করা এবং প্রোডাক্ট হোম ডেলিভারি করাও শেখাতে হবে। আইটিজের কার্ড করে দেয়া এবং এমসিও ডেস্কে গিয়ে প্ল্যানারদের সাথে পরিচয় করে দেয়া। এখন হাইটেকের যুগ এবং সকলেই খুব ব্যস্ত, তাই ভার্চুয়াল পেজ তৈরি করে দেওয়া খুব ইম্পর্টেন্ট। অনলাইন জয়নিং, নেট অর্ডারিং শিখিয়ে দেয়া এবং অবশ্যই ই লার্নিংয়ের ইম্পর্টেন্স বোঝানো। গ্রাম শহর নির্বিশেষে বেসিক প্রোডাক্টগুলো ইউজ করতে কথা বলতে হবে। কারণ হোম কেয়ারের মধ্যে এলওসির শ্বাসে, ডিসডপের শ্বাসে, এসের জেল জাইল, পারশু। পার্সোনাল কেয়ারের মধ্যে গ্লিস্টার, ব্রাশ, সাবান,
স্যাটিনিক 2-in-1 স্যাশে, একটা ছোট লোশন, একটা 200 গ্রামের পাউডার ট্যালকম, আমলা তেল। অ্যাটিটিউডের মধ্যে ফেস ওয়াশ, হোয়াইটনিং ক্রিম বা ময়শ্চারাইজার বা সানস্ক্রিন লোশন, ডিওডোরেন্ট, লিপস্টিক, নেল পালিশ, শীতকালের জন্য ফুট ক্রিম। অবশ্য ভারতবর্ষের মহিলাদের সারা বছরই পায়ের তলায় ইসিজির মতো রেখা দেখা যায়। ডাইনামাইটের মধ্যে শেভিং ক্রিম, রেজার, ডিওডোরেন্ট, ফেস ওয়াশ, হোয়াইটনিং ক্রিম। নিউট্রিলাইটের মধ্যে বাচ্চাদের জন্য হেলথ ড্রিঙ্কস এবং কিডস চুয়েবল মাল্টিভিটামিন এবং মিনারেলস। বড়দের জন্য প্রোটিন পাউডার, ডেলি, স্যালমন ওমেগা 3, ন্যাচারাল বি। বিশেষ করে মহিলাদের জন্য ক্যালম্যাকডি এবং টাই আয়রন ফলিক। বারবার করে বলতে হবে এটা মান্থলি বিজনেস, তাই মান্থলি কমিটমেন্ট খুব ইম্পর্টেন্ট। আজকের দিনে 140টা প্রোডাক্ট থেকে প্রোডাক্ট ইউজ, শেয়ার এবং গিফটের মাধ্যমে মান্থলি কমিটমেন্ট করাটা খুব ইজি। অ্যাকচুয়ালি পারপাস ক্লিয়ার থাকলে ওয়ে ঠিক বের হয়ে আসে। মনে রাখবেন, কেউ এমনই দেখে আসে না, যে বলছে তাকে দেখে আসে। তাই সেলফ ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট। খবরের কাগজ আদ্যপান্ত না পড়ে ওই সময়টায় রোজ 10 থেকে 15 মিনিট ব্রিড রেকমেন্ডেড পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড বই পড়া। টিভি সব সিরিয়ালগুলো না দেখে ওই সময়টায় ব্রিড সিস্টেমের সাকসেসফুল লিডারদের একটা অডিও সিডি শোনা বা ভিসিডি দেখার প্রয়োজনীয়তা বোঝাতে হবে। অবশ্যই ব্রিড ওপেনে আসার কথা বলতে হবে, কারণ প্ল্যানটা তো শিখতে হবে এবং দেখাতেও হবে। এছাড়া বিবিএস এবং মেগা ফাংশন অ্যাটেন্ড করার কথাও বলতে হবে এবং প্রয়োজনীয়তা বোঝাতে হবে। ড্রেস কোডের কথা অবশ্যই বলতে হবে। বিবিএস এবং মেগা ফাংশনের ছেলেদের জন্য হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু এবং টাই। অন্যান্য ফাংশনে লাইট কালার শার্ট এবং ডিপ কালার প্যান্ট। সাথে সাথে ডিওডোরেন্ট এবং সুইট শার্ট ইউজ করা, কারণ অনেক কিছুই নীরবে ঘটে যা চোখে দেখা যায় না। সাদা কালো দাড়ি না রাখাই ভালো, কারণ ওটা একমাত্র দাবার বোর্ডেই মানায়। লেডিসদের ড্রেস কোড বিয়ে বাড়ির সাজও নয়, আবার রান্নাঘরের সাজও নয়। ড্রেসের সঙ্গে ম্যাচ করে 2 হাতে কাঁচের চুড়ি এবং ঝমঝম আওয়াজ করার জন্য পায়ে নুপুর পরার কোনো প্রয়োজন নেই। নতুন কিছু করার আগে একবার আপলাইনকে ফোন করে জেনে নেওয়া, এইভাবে কার্ডিনাল রুল ইজি ওয়েতে শেখাতে হবে। যেটা পেতে চাও সেটাই শুধু বলে যাও, এইভাবে পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ডের ইম্পর্টেন্স বোঝাতে হবে। এইবার স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করতে হবে। 2 মাসের মধ্যে 6%-এ পৌঁছানোর একটা গেম প্ল্যান তৈরি করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব 100 থেকে 200 জনের নামে লিস্ট থেকে স্পন্সর করে চেক পাওয়ার ব্যবস্থা করা, কারণ বাচ্চা হলে অটোমেটিক রেসপন্সিবিলিটি বেড়ে যায়, কমিটমেন্ট লেভেলও স্ট্রং হয়ে যায়, সাথে সাথে এক্সকিউজও কমে যায়। লেডিসদের তরফ থেকে প্রথম নানা বাহানা আসে। বোঝাতে হবে বাচ্চার পরীক্ষা, কাজের লোকের নিয়মিত অনুপস্থিতি এবং ইনলসদের বার্ধক্যজনিত অসুস্থতা, এরকম বিভিন্ন চ্যালেঞ্জ থাকবেই। অসিতাবদার কথায় সবসময় বোনলেস চিকেন খাওয়ার কথা ভাবলে একদিন চিকেনলেস বোন তো খেতেই হবে, তাই না? প্রথম দিন থেকেই খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে। বার্থডে, অ্যানিভার্সারির ডেট জেনে নেওয়া এবং ওই দিনগুলোতে উইশ করা, সাথে সাথে 3টা রিলেশন মেনটেন করা, হাজব্যান্ডের সঙ্গে হাজব্যান্ড, ওয়াইফের সঙ্গে ওয়াইফ এবং চিলড্রেনের সঙ্গে চিলড্রেন। নিজের ফোন নাম্বার দিয়ে বলতে হবে 24/7 সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত। প্রথম আপলাইন হিসেবে নিজেকেই ফোন করতে হবে। ভাইস ভার্সা আশা না করাই বুদ্ধিমানের লক্ষণ। তবে অবশ্যই এসএমএসে রিপ্লাই দেওয়ার কথা বলতে হবে। প্রথম কিছু অ্যাক্টিভিটি করলেই বলতে হবে, এই তো দিব্যি হচ্ছে, উই আর সো প্রাউড অফ ইউ। মনে রাখবেন, বিট সিস্টেমই হচ্ছে প্রতিভা আত্মপ্রকাশের প্ল্যাটফর্ম। আমিও কি থরি জানতাম কবি ভাব এসে যাবে। কিছুদিন কাজ করার পর বুঝে নিতে হবে নতুন এভিওটি কাস্টমার না বিজনেস বিল্ডার। বিল্ডার হলে বেশি সময় ব্যয় করতে হবে লিডার তৈরি করার জন্য।
অ্যাকচুয়ালি নতুন এবিওর জন্য কিট ওপেনিং করা, ড্রিম সেট করা, নেম লিস্ট করা, সিস্টেমের সাথে প্লাগিং করা, রিলেশনশিপ বিল্ড করা, নেগেটিভ থেকে প্রোটেক্ট করা এবং ধৈর্য ধরে ভরসা, বিশ্বাস, সার্ভিস দিয়ে লিডার তৈরি করা ও লিডারশিপ বোনাস এনজয় করা। আসুন এইভাবে করি নবীন বরণ, সকলে মিলে করি স্বপ্ন পূরণ। থ্যাংক ইউ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। বাকিটা আশিসের মুখ থেকে শুনুন। নবীন বরণ, কলেজে যখন নতুন অ্যাডমিশন হয় ফার্স্ট ইয়ারে, তারপর দেখবেন নতুন যারা অ্যাডমিশন নিয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়ার জন্য একটা অনুষ্ঠান হয় যার নাম হচ্ছে নবীন বরণ, তাই না? ওই দিন পড়াশোনা হয় না, কিন্তু নাচ গান, খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, হাসি, এইভাবে একটা সুন্দর অনুষ্ঠান হয়। এবং এই অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে কী বোঝানোর চেষ্টা করা হয়? যারা নতুন এসছে তাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করা হয় যে তোমরা এসছো আমাদের সাথে, আমরা ভীষণ আনন্দিত, আমরা দারুণ খুশি, তাই না? ঠিক সেরকম এখানেও যখন একজন নতুন এবিও আপনার বিজনেসের ফ্যামিলিতে জয়েন করলো, আপনি কি খুব আনন্দিত হন? আপনি কি খুব এক্সাইটেড হন? আপনি কি তাকে সেটা ফিল করান যে তোমার আগমনে, তোমার আমার ফ্যামিলিতে যোগদানের ফলে আমরা ভীষণভাবে এক্সাইটেড, ভীষণভাবে আনন্দিত, ভীষণভাবে গর্বিত? ইট ইজ দ্য ফার্স্ট পার্ট, ফ্রেন্ড। তার কারণ আপনি তাকে বলুন যে ইউ হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশন, দ্য বেস্ট ডিসিশন ইন ইউর লাইফ টু জয়েন দ্য বিজনেস। তার কারণ ঠিক তোমারই মতো আজ থেকে এত বছর আগে বা এত মাস আগে আমি জয়েন করেছিলাম, তখন আমিও ঠিক তোমার মতনই ছিলাম। কিন্তু আজকে আমি পেছন দিকে তাকিয়ে ভাবলে বুঝতে পারি যে ভাগ্যিস ডিসিশনটা নিয়েছিলাম, তাই না? আপনারা ফিল করেন সেটা? তাহলে আপনি যদি ফিল করেন, একজন নতুন মানুষ যখন জয়েন করছে সে কিন্তু ফিল করছে না, আপনাকে সেই ফিলিংসটা শেয়ার করতে হবে, তাকে দিতে হবে, তার মধ্যে এটা ইনডিউস করতে হবে এই ফিলিংসটাকে, এবং তাকে এডিফাই করুন, তাকে বলুন যে আমরা তোমার সাথে আছি, আমরা সবসময় তোমার পাশে আছি, এবং ডু সামথিং স্পেশাল সো দ্যাট দে ক্যান ফিল স্পেশাল। এটা মানুষ নিয়ে চলার ব্যবসা, তাই না? তাহলে মানুষ নিয়ে যদি চলতে হয়, তাহলে নতুন যে এবিও জয়েন করলো তাকে সাথে নিয়ে চলার জন্য তাকে হাত ধরে চলতে শেখাতে হবে। প্রথম কাজ হচ্ছে হাত ধরে চলতে শেখানো, এবং যখন সে চলতে শিখলো তখন তাকে সাথে নিয়ে চলা। আমরা বাচ্চা মানুষ করে এইভাবেই হাত ধরে ধরে চলাই। যখন নিজের পায়ে চলতে শেখে আমরা হাত ধরে ধরে চলাই না। যদি ছোট বাচ্চা হয়, নিজের পায়ে চলতে পারে, তখন আমরা কি করি? হাতটা বাড়িয়ে দিই, সে তার বাবা বা মায়ের হাত ধরে হাঁটে। কিন্তু যদি কোনো বড় রাস্তার মোড়ে আসে, যদি রাস্তা ক্রস করার প্রয়োজন হয়, যদি কোনো সেরকম সামনে কোনো রকম কোনো টার্মেটাল কিছু অবস্থা থাকে, কোনো যদি ডিস্টারবেন্স থাকে, তখন দেখবেন বাচ্চা যে হাতটা আঙুলটা ধরেছিল সেটা ছাড়িয়ে নিয়ে বাবা কিন্তু বাচ্চার হাতটা ধরে। ইউ হ্যাভ টু প্লে দ্য সেম রোল, ফ্রেন্ডস। তার মধ্যে এই বিশ্বাসটা, এই ভরসাটা জাগাতে হবে যাতে সে ফিল করে যে আমার সাথে একজন আছে, বা আমার সাথে একটা কাপল আছে যে আমার চলার পথে সবসময় আমার পাশে থাকবে এবং আমাকে সাহায্য করবে। এই বিশ্বাস এবং ভরসাটা তাড়াতাড়ি তৈরি করা ভীষণ দরকার। এবং এই বিজনেসের উপরে ফেথটা বাড়ানোর জন্য সিস্টেমের মধ্যে ইনভলভ করানোটা ভীষণ জরুরি। কিন্তু মজা কোথায় জানেন? একজন নতুন এবিও যিনি জয়েন করেছেন তাকে বিজনেসের একটা কোনো প্রোগ্রামে বা একটা ফাংশনে বা একটা মিটিংয়ে বিটোবেন আসতে বলে আসবে না। দেখবেন একটা বাচ্চা যখন নতুন স্কুলে অ্যাডমিশন নেয়, একদম সেই প্রিপারেটরি ক্লাস, সেই স্কুল যেতে যায় না, প্রথম প্রথম দেখবে কান্নাকাটি করে। তাকে স্কুলে যখন পাঠানো হয় তাকে পড়ানো হয় না, নানা রকমের খেলনা দেওয়া হয়, তার সঙ্গে ইনভলভ হওয়া হয়, অর্থাৎ তাকে ওই এনভায়রনমেন্টের মধ্যে ইনভলভ করানো হয়। অ্যাজ এ আপলাইন স্পন্সর বা অ্যাজ এ আপলাইন আপনার দায়িত্ব হচ্ছে ওই নতুন কাপলটি বা নতুন ইন্ডিভিজুয়াল যে জয়েন করেছে তাকে একটা এনভায়রনমেন্টের মধ্যে নিয়ে আসা, যেখানে সে কমফর্ট ফিল করে, যেখানে সে মনে করে যে না বেশ দারুণ জায়গা তো। বিলিভ মি ফ্রেন্ডস, আমরা যখন বিজনেসে শুরু করেছিলাম আমাদের আপলাইনটা তাই করেছিল। আমি বাহানা দিয়েছিলাম
সময় নেই, যেতে পারবো না, চিনি না, যেটা আপনি এখনো শুনবেন, আমরাও করেছিলাম। কিন্তু কেন আসতাম জানেন? এই মহাজাতি সদন অ্যানেক্সের যে ছোট্ট ঘরটাতে প্রোগ্রাম তখন হতো, ওই প্রোগ্রামটার অ্যাট্রাকশন তো ছিলই, কিন্তু তার চেয়ে বড় অ্যাট্রাকশন ছিল ওই মিটিংয়ের পরে বাইরে বেরিয়ে এসে চা খেয়ে আড্ডা দেওয়া। তখন পকেটে তো পয়সা ছিল না ফ্রেন্ডস, মেট্রো মিস করেছি, কিন্তু না ওই আড্ডা ছেড়ে যেতে পারতাম না। বিলিভ মি, আপনি যদি ওই এনভায়রনমেন্টটা তৈরি করতে পারেন, তার মধ্যে ওই ফিলিংসটা ডেভেলপ করতে পারেন, আপনাকে না বারবার মিটিং আসার জন্য বলতে হবে না, সে খোঁজ নেবে মিটিংয়ের কথা, সে নিচে আসবে মিটিংয়ে। সুতরাং এখানেও তাকে না এই এনভায়রনমেন্টের মধ্যে ইনভলভ করান, প্রথম দিন থেকেই তাকে নিয়ে কাজ করাবো, এই মানসিকতা নিয়ে তাকে মিটিংয়ে ঠেলবেন না। প্রথম দিন থেকেই শিখতে হয়তো চাইবে না, শিখবার মতো জমিটা তৈরি করতে সাহায্য করুন, তাই না? দ্বিতীয়ত হচ্ছে যে এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, তাকে প্রথম আপনার ফ্যামিলি বাড়িতে যে পেজ মিটিং হয় সেখানে রাখতে পারেন, বা আপনি যদি পেজ মিটিং না করেন আপনার আপলাইনের পেজ মিটিংয়ে রাখতে পারেন, এবং সেখানে আপনি তাকে অন্যদের সাথে পরিচয় করিয়ে দিন, তাকে এমনভাবে ফিল করান, প্রেজেন্ট করুন, সো দ্যাট দে ক্যান ফিল স্পেশাল অ্যাট দ্য বিগিনিং দে ক্যান ফিল স্পেশাল। এবং এটা করলেই কি সবাই করবে? এটা করলে কি সবাই বিজনেস মিটিং আসবে? না। দেখবেন কেউ কেউ জয়েন করেছে কিন্তু তখনই সবকিছু করার জন্য রেডি না। আপনি তার সঙ্গে সম্পর্ক রাখুন, ফোনে যোগাযোগ রাখুন, মাঝে মাঝে সম্ভব হলে আপনার পেজ মিটিং আসুক না, অসুবিধা কোথায়? কিন্তু যে করতে চায় তাকে নিয়ে আপনি এটা করুন, তাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাকে নিয়ে কাজ করুন। দ্বিতীয়ত কি, প্রোডাক্ট ইউজ করা এবং সেটা করতে শেখানো। চন্দনা বলেছে, এর আগের সেশনে আপনার প্রোডাক্ট সম্বন্ধে অনেক ডিটেলসে শুনেছেন, কিন্তু ঘটনা কি জানেন তো, আমরা ডেমোকে নিয়ে যাব ঠিক কথাই, কিন্তু একজন এবিও যখন জয়েন করলো আপনাকে বুঝে নিতে হবে তার রিকোয়ারমেন্টটা কি, সে কি ধরনের প্রোডাক্ট ইউজ করছে বা করে, সেই অনুযায়ী তার মতন একটা প্রোডাক্টের অর্ডার প্লেস করার কথা ভাবতে হবে। এবং শুধু তাই না, তাকে এফপিও অফারের কথা বলতে হবে। কোডলাইন এফপিওর কথা যেমন বলবো তেমনি অ্যামশোর এফপিওর কথা বলবো, এবং বাস্তব পরিস্থিতি অনুযায়ী তার পক্ষে এফপিও 1 নেওয়া সম্ভব কিনা বা অ্যাক্টিভেট করা সম্ভব কিনা বুঝে নিয়ে, বা তার সঙ্গে কথা বলে সেই অনুযায়ী ডিসিশন নিয়ে আমার তাকে সেই কাজটা করাতে হবে। এবং আমি মনে করি বা আমি এটা প্রেফার করি, তার নামে যে যে প্রোডাক্টগুলো উঠেছে, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, যাই বলুন না কেন, তার প্রোডাক্ট দিয়ে তার ওখানে ডেমো করা। তাতে অ্যাডভান্টেজ কি জানেন তো, আপনি সিল খুললেন, সে না অনেকেই কি করে জানেন তো, কিনলো, এবার কিনে একটা কি দুটো প্রোডাক্ট থেকে একটা বেঁচে দেওয়ার চেষ্টা করে। আপনি কি করছেন, তার ইউজের জায়গাটাকে এনশিওর করছেন এবং তাকে প্রোডাক্টটা ইউজ করতে শেখাচ্ছেন, ফিল করাচ্ছেন। এবং যখন করাচ্ছেন, অবভিয়াসলি সেদিন বাইরের প্রচুর লোককে ডেকে এনে একটা ওরকম প্রোডাক্ট ডেমনস্ট্রেশনের প্রোগ্রাম করার দরকার নেই। তার ফ্যামিলি মেম্বারদের নিয়ে করুন, তার ফ্যামিলিতে যদি 4 জন মেম্বার হয় 4 জনকে নিয়ে করুন না, কারণ ফার্স্ট ইট উইল স্টার্ট ফ্রম হোম, বাড়ি থেকে প্রথম শুরু হবে। এবং এই যে প্রোডাক্ট এই যে ইউজটা করবে, সেই ইউজটা করতে তাকে কনফিডেন্স দিতে হবে, ভরসা দিতে হবে, এবং তাকে অনেক রেগুলার বেসিস খোঁজ নিতে হবে যে সে ইউজ করতে গিয়ে কোনো অসুবিধা ফিল করছে কিনা, সে স্যাটিসফাইড কিনা, বা সে কি মনে করছে এগুলো ইউজ করার মধ্যে দিয়ে, তার কনভিকশন লেভেলটা, কনফিডেন্স লেভেলটা বাড়ছে কিনা, প্রোডাক্টগুলো সম্বন্ধে স্যাটিসফাইড হচ্ছে কিনা, এটা আপনাকে জানতে হবে। সাথে সাথে কিছু খুচরো কাজ থাকে, সেগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। যেমন ধরুন, আমি দেখেছি একজন জয়েন করেছে, 2 মাস পরে হয়তো কোনো কারণে তার বাসা পরিবর্তন হয়েছে, অর্থাৎ রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা পাল্টে যায়, একটা ভাড়া বাড়িতে ছিল, একটা অন্য ভাড়া বাড়িতে শিফট করেছে। এবার যখন সে চেঞ্জ করবে অ্যাড্রেসটা, ইয়েলো কপির জেরক্স চাই, কোথায় পাচ্ছি না তো খুঁজে, এটা তার দোষ না ফ্রেন্ডস। যখন আমি জয়েন করিয়েছি তখন আমার থেকে বলা উচিত এটা একটা এগ্রিমেন্টের কপি বিটুইন ইউ অ্যান্ড দ্য কোম্পানি। আজকে এই ফর্মটার দাম ছিল 5 টাকা, তুমি যখন এটা সই করে ফিল আপ করে জমা দিলে, যখন এটা স্ট্যাম্প পড়লো, তখন এটার দাম কিন্তু 5 টাকা না, ইটস এ প্রপার্টি উইল। অ্যান্ড বিলিভ মি ফ্রেন্ডস, এই বিজনেসটা আমরা জানি উইলেবল, ইনহেরিটেবল, বাট ইট ইজ অলসো রিসেলেবল প্রপার্টি। আপনারা জানেন কিনা জানি না, ইট ইজ এ রিসেলেবল প্রপার্টি।
একটা সার্টেন লেভেলের পরে যদি কোনো ডিস্ট্রিবিউটর মনে করেন বিক্রি করব, তিনি বিক্রি করতে পারেন। এবং সাথে সাথে অসিতবোধ একটা জিনিস কয়েকদিন আগেই বলেছিলেন, এটা আমাদেরও চিন্তার মধ্যে ছিল না, সেটা হচ্ছে যে নেভার ডু ল্যামিনেশন এনি অরিজিনাল কপি। কেন জানেন তো? তার কারণ এখন জেরক্স সিস্টেম এতটাই ইমপ্রুভড এবং মডার্নাইজড যে জেরক্স করার পর যদি সেটা ল্যামিনেট করা হয়, ইট উইল বি মোর দ্যান অরিজিনাল কপি। ইট ইজ মোর দ্যান অরিজিনাল কপি। সেজন্য না শুধু ইউলো কপি বলছি না, কোনো ধরনের অরিজিনাল ডকুমেন্ট কখনো ল্যামিনেট করে রাখবেন না, ইট উইল বি রিফিউজড ইন ফিউচার। সাবধান থাকবেন ওটা। নেক্সট কি? ইনভয়েস। এই যে ধরুন বিভিন্ন রকম যে প্রমোশন থাকে বা বিভিন্ন রকম যে আপনার ব্র্যান্ড সেন্টারের যে অফারগুলো থাকে, এত পিবি নিউট্রিলাইট করলে তুমি এই একটা কুপন পাবে, আর্টিস্ট এটা করলে এটা পাবে, ইনভয়েসগুলো ঠিকভাবে রাখতে শেখানো দরকার, ফাইলিং করতে শেখানো দরকার। কারণ আমি যেটা বলছি যে নতুন, সে কিচ্ছু জানে না, এই বিজনেসের ABCD কি সেগুলো তাকে শেখানো, একটা ফাইল করে সেখানে ইনভয়েসগুলোকে মেনটেন করতে শেখানো। তারপর কি চন্দনা বলেছে BSM দেওয়ার কথা, কিছু কিছু BSM প্রথম প্রথম আপনাকে দিতে হবে এবং সাথে সাথে তাকে কেনবার অভ্যাসও করাতে হবে, কেনবার অভ্যাসও করাতে হবে। এবং তারপর কি? ম্যাজিক কর্নার। এবার ঘটনা হচ্ছে দেখুন, ম্যাজিক কর্নার করবেন কি দিয়ে? সে প্রথম ধরে নিলাম দরকার খাতিরে ফার্স্ট FPO করেছে, 100 PB করেছে, তাই দিয়ে কি সব ক্যাটাগরির প্রোডাক্ট এসে গেছে? পুরো ম্যাজিক কর্নারটা কি সেট করার জায়গায় তৈরি হয়েছে? না। তাহলে কি করে সম্ভব? সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি যে ইউজ করেন কন্টেনার, নিউট্রিলাইট বলুন, আর্টিস্টি বলুন, সেই কন্টেনারগুলোর যেটা খালি কোটো বাট নিট অ্যান্ড ক্লিন, মানে ওই জং ধরে গেছে, কালো চিট পড়ে গেছে, তেল চিট, ওরকম না, আপনি তাকে দিন, ওইগুলো দিন না, আপনি তাকে ওখানে দিয়ে ম্যাজিক কর্নারটা প্রপারলি সাজিয়ে দিন ডিফারেন্ট ক্যাটাগরি দিয়ে। এবং ওকে বলুন তোমার গোল হচ্ছে এই এক একটা ফ্রি ফাঁকা কন্টেনারকে স্টেপ বাই স্টেপ রিপ্লেস করা তোমার প্রোডাক্ট দিয়ে। বুঝতে পেরেছেন তো? তাহলে কি হবে, একজন যে নতুন কোনো তার গেস্ট বা কোনো বন্ধু তার বাড়িতে আসছে, সে কিন্তু রেঞ্জটা দেখছে, এবার তাকে সে কোনো একটা প্রোডাক্ট সম্বন্ধে জানতে চাইতে পারে। তাহলে কি হবে, আপনি তখন সাপোর্ট দিতে পারবেন, সেই প্রোডাক্ট সম্বন্ধে নলেজ দিতে পারবেন বা সেই প্রোডাক্টটা মুভ করার জন্য হেল্প করতে পারবেন। ম্যাজিক কর্নারটা প্রথম দিনেই প্রপারলি হবে না, আপনাকে সাপোর্ট দিতে হবে তার ম্যাজিক কর্নারটা করার জন্য। নেক্সট কি? নেক্সট হচ্ছে লোন হিসেবে তো বই CD দেবেনি, কেনার কথা বলতে হবে, কিন্তু প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ব্রিড কিট বা স্টার্টার কিটটার কথা। এবং এই স্টার্টার কিটটা আপনাকে প্রমোট করতে হবে, কারণ হয়তো সব সময় আপনি তার সাথে থাকবেন না, বা এমন হতে পারে আপনি যাকে স্পন্সর করেছেন সে আপনার লোকালিটির মধ্যে নয়, একটু ডিস্টেন্স, তাহলে আপনি কি সেখানে গিয়ে রোজ শেখাতে পারবেন? পারবেন না। কিন্তু যদি আপনি তাকে স্টার্টার কিটের ইম্পর্টেন্সটা বোঝাতে পারেন এবং ব্রিড কিটটা কেনাতে পারেন, তাহলে কি হবে, সে ওই ঘরে বসে হাউ টু স্টার্ট, গেটিং স্টার্টেড ব্যাপারটা সব পাচ্ছে, নলেজটা পাচ্ছে, কি করতে হবে জানতে পারছে, এবং আপনি রেগুলার তার সঙ্গে টাচে থাকছেন, সুতরাং এটা খুব ইজিলি করা সম্ভব। দেখবেন বুকস কিনতে বলা বা CD কিনতে বলা বা যাই বলুন না কেন, প্রথম প্রথম একটা রেজিস্ট্যান্স আসে পয়সার দিক থেকে, তাই না? এই তো সবাই জয়েন করলাম, এই তো 50 PB করলাম, 100 PB করলাম, আবার ওইসব করতে হবে তাকে না? বা এরকম প্রশ্ন আমাকে ফেস করতে হয়েছে যে এই CDটার 110 টাকা দাম কেন? বাইরে তো ঢেলে CD বিক্রি হয় 20 টাকা 30 টাকা। হ্যালো, আপনারা কেউ ফেস করেছেন কেন জানি না, আমি ফেস করেছি। আমি তো বলেছি ঠিক বলেছো, তুমি কি চাও? বাইরের ওই 20 টাকা CD যার শুনছো, তুমি কি ওইটা শুনে তার মতো হতে পারবে? যদি পারো ভেরি গুড। আর এখানে যেটা শুনছো, তুমি কি এর মতো হতে চাও? তাহলে এর মতো হতে পারবে। এই বিশ্বাসটা, এই ভরসাটা আমি তোমাকে দিতে পারি, যদি উনি যা যা বলছেন বা ওনারা যা যা বলেছেন সেইটা তুমি প্রপারলি ডুপ্লিকেট করতে পারো বা ফলো করতে পারো। আপনাকে কস্ট প্রাইস বা প্রাইস এবং ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা বোঝাতে হবে। আমি এইভাবে বলি যে ধরুন একটা 3 ফুট লম্বা, 6 ইঞ্চি চওড়া, 2 ইঞ্চি থিকনেস কাঠ
তার টোটাল ভলিউম কত হবে, সিএফটি কত হবে বের করবেন। তার ওই কাঠটার দাম কত, সেগুন কাঠ যদি হয় বা খুব ভালো যদি কাঠ হয়, 200-300 টাকা, 400 টাকা, 500 টাকা। হ্যালো, এবারে ওই কাঠটাকে যখন প্রপারলি শেপ দিয়ে একটা ক্রিকেটের ব্যাট তৈরি হচ্ছে, কোনো ব্র্যান্ডেড, তখন সেই ব্যাটটার দাম কত, মেবি 1000, 2000, 3000 টাকা। হ্যালো, তাহলে মেটেরিয়াল কস্ট হচ্ছে 300 টাকা বা 400 টাকা, ওর ফিনিশ প্রোডাক্ট হচ্ছে 1000-2000 টাকা। কিন্তু যে ব্যাটটা দিয়ে সচিন তেন্ডুলকর জীবনে শেষ খেলাটা খেলেছে, ও যদি সেটা নিলামে বিক্রি করে, তার দাম কত? হ্যালো, তাহলে মেটেরিয়াল সেম ভলিউম অফ উড আছে, কিন্তু ওটায় কি হয়েছে বলুন তো, সচিন তেন্ডুলকর ওখানে ভ্যালু অ্যাড করেছে, তার জন্য ওর ভ্যালুটা বেড়ে গেছে, তাই না? ঠিক সেরকম ওই সিডিটা 110 টাকা, কারণ ওইখানে কোন একজন এমারেল বা ফাউন্ডার্স এমারেল বা ডায়মন্ড কাপল ভ্যালু অ্যাড করেছে আপনার লাইফের জন্য। এটা বোঝাতে হবে, এবং এটা বোঝাতে পারলেই তখন দেখবেন সে কিন্তু আর 110 টাকা কেন প্রাইস তার বলবে না, কারণ বুঝতে পারছেন এটাই। যেমন এই যে 900 টাকার এফইডি টিকিট, বাস মেগা ফাংশনের টিকিট, খুব স্বাভাবিকভাবেই মনে হতে পারে, কিন্তু ওই 900 টাকার ফাংশনে গিয়েই আপনি একদিন ডায়মন্ড হিসেবে হ্যান্ড রেজ করবার সুযোগ পাবেন ফ্রেন্ডস, বিলিভ মি। কারণ ওইখানে গেলে আপনার মধ্যে স্বপ্নটা জাগবে, আপনার মধ্যে বিশ্বাসটা জন্মাবে যে ওরা যদি পারে আমিও পারি। এই জায়গাটা তৈরি করার জন্যই সিস্টেম, এই জায়গাটা তৈরি করার জন্যই সিস্টেম টুলস, এবং সেইটা আপনাকে আস্তে 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 ওই নতুন এবিওকে বোঝাতে হবে, তারকে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য সিস্টেম, এটা বোঝাতে হবে। এবং যখন এটা বোঝাতে পারবেন, আমার বিশ্বাস সে কিন্তু না করবে না ফ্রেন্ডস, সে না করবে না। এর সাথে সাথে আপনাকে কি করতে হবে, আপলাইন, আপনি না আপনার আপলাইন, আপনার আপনি প্ল্যাটিনাম, আপনার আপনি এমারেল, অর্থাৎ যতটা আপনার অ্যাক্সেস আছে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া, কোনো প্রোগ্রামে বা কোনো একটা জায়গায়, সিস্টেমে অন্যান্য যারা লিডার্স আছেন বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, এবং তার সাথে সাথে এই অ্যাসোসিয়েশনের কি পাওয়ার, এই অ্যাসোসিয়েশনের মধ্যে এলে তার মধ্যে কি চেঞ্জ আসবে সেইটা সে বুঝতে পারবে আস্তে আস্তে, যদি আপনি তাকে আনতে পারেন। এবং আনবার জন্য তার মধ্যে একটা আস্তে আস্তে হ্যাবিট ডেভেলপ করতে হবে, কিন্তু শুরুতে যেটা হবে আপনাকে সাথে নিয়ে আসতে হবে, সাথে নিয়ে আসতে হবে। প্রয়োজনে আপনাকে একটু এক্সট্রা মাইল হাঁটতে হবে, এক্সট্রা একটু লোড নিতে হবে, এক্সট্রা একটু নিজেকে স্ট্রেচ করতে হবে, তাহলে সম্ভব। এবং দেখুন কতগুলো জিনিস আপনাকে দিতে হবে, যেমন চন্দনা বলেছে, আমি এগুলো রিপিট করছি না, কিন্তু কল সেন্টারের নাম্বার, আপনার নাম্বার, বা আপনার অ্যামওয়ে ওয়েবসাইট। আমি কেন বলছি না তো, কারণ আমি তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে বলছি। কয়েকদিন আগে, 1-2 দিন না 3 দিন আগে আমি ফিরে এলাম 7 তারিখে, তো ইয়েস গতকাল একজন নতুন স্মার্টফোন নিয়েছে, নেট কানেকশন নিয়েছে, বলা হয়েছে, বলার পর নিয়েছে। এবার সে www.amway.com বের করেছে, এবং সেখানে সে চকলেট প্রোটিন পাউডার বের করেছে, প্রোটিন পাউডার। না, আমাকে বলছে, আচ্ছা এটা এখন দাম কত হয়েছে, এটা কোথায় পাওয়া যাবে? হ্যালো, তার দোষ না, কিন্তু সে জানে না যে আমাকে যদি প্রোডাক্ট জানতে হয়, বুঝতে হয়, তাহলে www.amway.in এ ঢুকতে হবে, নট কমে। ওখানে কিন্তু আছে, আপনি খুলে দেখবেন, চকলেট প্রোটিন পাউডার, এবং প্রাইসটা ডলারে দেওয়া আছে। আমি বললাম প্রাইসটা কি লেখা আছে? বলছে ডলারে। বললাম তুমি তাহলে বুঝলে না, এটা এখানকার না, এটা ওই সাইটটা হচ্ছে ইউএসএর সাইট। সো লাইক দ্যাট, সেজন্য আমরা অনেক কিছু না ধরে নিই, এটা তো জানে, এটা তো বুঝে নেবে না ফ্রেন্ডস। অনেক ছোট ছোট বিষয় থাকে যেগুলো না আমরা অনেক সময় ওভারলেপ করে যাই, বলি না, তার ফলে সে এম্বারাসড হয়। যেমন ধরুন ড্রেস কোড বলেছে, কিন্তু আমি যদি তাকে স্পেসিফিক্যালি না বলি, হয়তো কোনো একটা মিটিংয়ে সে হয়তো একটা টি শার্ট, জিন্স এবং স্নিকার পরে চলে এসছে, দোষটা তার না, কারণ আমি তাকে বলিনি যে এই মিটিংটা কি পরে আসা উচিত। হয়তো কেউ রেকর্ডিং করছে, দোষটা তার না, কারণ তাকে হয়তো বলা হয়নি যে রেকর্ডিং করা যায় না। কোথায় রেকর্ডিং করতে পারো? বিট ওপেনে রেকর্ডিং করতে পারো। সেই রেকর্ডিংটা তুমি নিয়ে বাড়িতে বারবার শুনবে, বিভিন্ন স্পিকারকে তুমি যদি শোনো, তাহলে তুমি তার মধ্যে থেকে
শোনার মধ্যে দিয়ে তুমি কিভাবে প্ল্যানটা শো করবে সেইটা তুমি একটা তোমার মতন ড্রাফট তৈরি করতে পারো। সেজন্য ব্রিট ওপেনটা রেকর্ড করা যায়, কিন্তু মেগা ফাংশন রেকর্ড করা যায় না বা বিবিএস রেকর্ড করা যায় না। এগুলো পরবর্তীকালে রেকর্ড হিসেবে আসবে তোমার হাতে। যেমন এই যে লেস গ্রো মিটিংয়ে যে প্রোগ্রামগুলো হয়, এটা রেকর্ড করা যায় না, কারণ এগুলো বাংলা এসোসিয়েটিতে আসবে বলে। তাহলে কেন যায় না, কি পারপাস, যদি আমি তাকে প্রথম থেকে ক্লিয়ার না করি তাহলে দোষটা তার না ফ্রেন্ডস। এবং এইখানে আরেকটা জিনিস বলে রাখি, কার্ডিনাল রুল বললে কিন্তু কার্ডিনাল রুল বুঝবে না। গিভ দ্য এক্সাম্পল, কিছু এক্সাম্পলের মধ্যে দিয়ে তাকে বোঝাতে হবে কি করা উচিত আর কি করা উচিত না। যেমন প্রথমেই যেটা আমি মনে করি, যেটা আমি বলি, প্রথম কাজ হচ্ছে তুমি এই বিজনেসে জয়েন করেছো, এখন তুমি কারোর সঙ্গে এই বিজনেসটা নিয়ে গল্প করবে না। আমি তো মনে করি ফার্স্ট কার্ডিনাল রুল, কারোর সঙ্গে গল্প করবে না নতুনদের জন্য। তুমি তোমার ইচ্ছা মতন কাউকে বিজনেসটা করার জন্য বলবে না, কারণ তুমি তাহলে সঠিক মেসেজটা, সঠিক ইনফরমেশনটা দিতে পারবে না। এবং অনেকে তাই ভুল করে, কি বলে, আমি না বিজনেসে আমি জয়েন করেছি, তুইও কর। এবার উল্টো দিক থেকে কি উত্তর আসবে আপনি বুঝে নিন। হ্যালো, 3 দিন পর দেখবেন ফোন করছেন, ফোন অফ, ফোন তুলছে না। কেন? কারণ ওই যে আমি প্রোটেকশনটা দিইনি, আমি তাকে প্রোটেকশনটা দিইনি। সুতরাং তাকে এটা বলে দেওয়া যে তুমি মুখ খুলো না, তুমি কথা বলো না, তোমার হয়ে আমি কথা বলবো, কারণ তোমাকে আমি বিজনেসে এনেছি। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু ডেভেলপ ইউর বিজনেস প্রোভাইডেড ইউ আর উইলিং টু ডু সো। তুমি যদি করতে চাও, তুমি বিজনেসটা ডেভেলপ করতে চাও, তাহলে আমি তোমার সাথে আছি বিজনেসটা ডেভেলপ করার জন্য। আমি আমার যেটুকু অভিজ্ঞতা, যেটুকু আমার নলেজ, আমি সেটা তোমাকে দেবো, সেটা শেখাবো এবং সাথে সাথে তোমাকে নিয়ে কাজ করবো, সো দ্যাট যাতে তোমার বিজনেসটা ডেভেলপ করে। সুতরাং এই ছোট ছোট বিষয়গুলো দেওয়া, নিজে ইনভাইট করতে না যাওয়া, বিজনেস নিয়ে গসিপ না করা। তেমনি আবার বলতে হয়, দেখো আমরা না নেগেটিভ কথাবার্তা বলি না, এই আমার হচ্ছে না। আচ্ছা তুমি বলো তো, তুমি এখান থেকে কোথাও যাবে, ট্যাক্সিতে দাঁড়িয়ে আছে, ট্যাক্সি বলে ট্যাক্সি যাবে, বলো যাবো না, তুমি কি রাগ করো? না। তুমি কেউ মারতে যাও? না। তুমি কি করো? আড্ডাটা শিখেছো। তাহলে বুঝে নাও, এই ব্যবসাতে তুমি যখন কাউকে বলবে, সবাই তোমাকে হ্যাঁ বলবে না, কেউ কেউ না বলবে। তাহলে সে যে না বলছে, তোমাকে না বলছে না, সে বলছে আমি যাবো না তোমার সাথে, সে যাবে না, বিজনেসটা নিতে চায় না, তোমার অসুবিধা কোথায়? তার মানে কি, আমি তাকে এই কথা বলার মধ্যে দিয়ে, তুমি যে সবসময় যাকে ভাবছো, যে মুখগুলো ভাবছো, তারাই তোমার কাছে চলে আসবে, হ্যাঁ বলবে, জয়েন করে যাবে, আর তুমি একদম মনে মনে একদম প্লাটিনাম হয়ে যাবে, এই চিন্তা থেকে তাকে একটু করে প্রোটেক্ট করা। যে সবাই আসবে না, সবাই হ্যাঁ বলবে না, সবাই অ্যাকসেপ্ট করবে না, এটা বুঝিয়ে দেওয়া, রাইট? এই মাইন্ডসেটটা তৈরি করা। আর একটা জিনিস বলা উচিত, যে দেখো অনেক সময় না আমরা প্রত্যেকে তো ম্যাচিওর, আমরা প্রত্যেকেই নানা ধরনের অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত আছি, আমাদের প্রাইমারি প্রফেশন আছে, ফ্যামিলি আছে, সুতরাং আমরা তো একটা সংসারের ওনার, হেড অফ দ্য ফ্যামিলি। তাহলে কিছু মাথায় আসতেই পারে চিন্তা ভাবনা, মনে হতেই পারে যে এটা করলে ভালো হয়, হতেই পারে, ভালো হতে পারে না আমি তা বলছি না, কিন্তু কোনো কিছু করার আগে বা কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে তার আগে একটু আলোচনা করো। তার কারণ দেখো, বিজনেসটা তো প্রায় 54-55 বছর ধরে হচ্ছে, এবং আমিও 14 বছর ধরে করছি, এবং আমার আগেও অনেক মানুষ করেছেন, এবং তারা তাদের এই বিজনেসটা বিল করার মধ্যে দিয়ে তাদের যে এক্সপিরিয়েন্সটা, সেইটাই বিট সিস্টেমে এনরিচ করেছেন, এবং আমরা ওই বিট সিস্টেমে সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাই আমাদের বিজনেসটা গ্রো করার জন্য। সুতরাং তুমি যদি ওটা একটু চেক করে নাও, তাহলে সুবিধা কি বলো তো, ভুল হওয়ার সুযোগ থাকবে না, তাহলে তোমার যে এফোর্টটা, সেই এফোর্টটা কিন্তু মাঠে মারা যাবে না। দ্যাট ইজ দ্য রিজন। অর্থাৎ তাকে কার্ডিনাল রুল বলছি না, আমি যুক্তি দিয়ে স্টেপ বাই স্টেপ কার্ডিনাল রুলগুলোকেই কিন্তু শুরুর থেকে একটু করে বোঝানোর চেষ্টা করছি, রাইট? নেক্সট হচ্ছে তার ইন্টারেস্টটা চেক করুন, তার ইন্টারেস্টটা চেক করুন। কিন্তু ইন্টারেস্ট চেক করার আগে জানবেন, যে কোনো মানুষ যখন বিজনেসে জয়েন করে, সে ইনকাম করার জন্য জয়েন করে। তাহলে অ্যাজ এ আপলাইন, আপনার দায়িত্ব বা আপনার রেসপন্সিবিলিটি, যাই বলি না কেন ইংরেজি বাংলা, তাকে যত তাড়াতাড়ি সম্ভব 6% নিয়ে যাওয়া, তার নামে অ্যামওয়ের ঘর থেকে একটা চেক তার বাড়িতে পৌঁছানো। অ্যান্ড বিলিভ মি ফ্রেন্ডস, এর ইম্প্যাক্ট আমি ওনাকে বলে বোঝাতে পারবো না। মানে
কেউ প্রথম চেক পেয়েছে, যে চেকের ভ্যালুটা হয়তো 1200-1500 টাকা, সে হয়তো এমন আমার টিমে আমি দেখেছি যার ইনকাম হয়তো 6 ফিগারে প্রাইমারি প্রফেশনে, কিন্তু সে রাত্রেবেলায় 11টার পরে এক্সাইটেড হয়ে ফোন করে বলে, আজিজ দা আমার নাচে চেক এসছে। তো ফ্রেন্ডস, ওই নামে যখন এমএর ঘর থেকে একটা চেক আসে না, তার কি ইম্প্যাক্ট সেটা আপনি আমাকে বলে বোঝাতে পারবো না। সো ইয়োর জব ইজ টু ব্রিং হিম 6% উইথ রাইট স্ট্রাকচার, উইথ রাইট প্রসেস, বিকজ ইট ইজ এ ডুপ্লিকেশন। কারণ আপনি যদি তাকে রাইট স্ট্রাকচারের 6% আনেন, রাইট প্রসেসের মধ্যে দিয়ে, তাহলে সে সেটা শিখলো, তাহলে তাকে আপনি বলতে পারবেন যে এরপরে তোমার ডাউন হলে তোমাকে ওই একই কাজ করে তাকে 6% করতে হবে। আপনি তাকে স্ট্রাকচার শেখান, আপনি তাকে বলুন যে এমন বিজনেসটা একটা অপরচুনিটি, ইনকাম অপরচুনিটি। তোমাকে যদি ইনকাম করতে হয় তোমাকে স্ট্রাকচার বুঝতে হবে। তোমাকে ইনকাম করতে গেলে এই যে 60% যে ডিডিএস সিস্টেমে পড়ে থাকে, সেই 60%টা কিভাবে ডিস্ট্রিবিউটেড হয় বুঝতে হবে। অ্যাট দ্য বিগিনিং আমি যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে 3/4, 3 উইথ 1 leg 4 deep। আপনি করুন, দেখবেন তার ওই 6%টা ইসিজি রেখার মতন আপ ডাউন করবে না, স্টেবল হবে। এবং তাকে তার মধ্যে দেখিয়ে দিচ্ছেন যে ইফ ইউ রিচ সামহায়ার ওয়ান্স, you have to be there forever and you have to go above that level। অর্থাৎ তাকে গ্রো করতে বলছেন আপনি, কারণ আপনার ওই বিজনেসটা গ্রো করবে যদি সে গ্রো করেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আমি এত কথা বললাম, এই সমস্ত কিছুই আপনি করতে পারবেন যদি সে করতে রাজি থাকে, তবে তো। ধরুন আমি এখানে হাত বাড়ালাম পার্থর দিকে হ্যান্ডশেক করার জন্য, ও যদি হাতটা এরম করে দাঁড়িয়ে থাকে, আমি হ্যান্ডশেক করতে পারবো? তাহলে হ্যান্ডশেক করতে গেলে উল্টো দিক থেকে হাতটা বাড়াতে হবে, তাই না? তাহলে অ্যাজ এ আপলাইন, অ্যাজ এ লিডার, আপনার দায়িত্ব হচ্ছে বা আপনার কাজ হচ্ছে বুঝে নেওয়া ম্যাক্সিমাম 90 ডেজের মধ্যে যে আপনি যাকে নিয়ে এগোনোর চেষ্টা করছেন সে কি চাইছে, বিজনেসটা বিল্ড করতে চাইছে কি চাইছে না। বাই দ্যাট টাইম আপনি কি করেছেন? তার নামের লিস্ট করিয়েছেন, তার নামের লিস্ট থেকে কিছু মানুষকে স্পন্সর করেছেন, এবং স্পন্সর যখন করেছেন সেই স্পন্সরশিপের সঙ্গে যারা এসছে তাদের সঙ্গে রিলেশন ডেভেলপ করেছেন এবং তাদেরকে একই প্রসেসে ডেভেলপ করছেন। এবার সে যদি দেখেন ইন্টারেস্টটা লুজ করছে বা ইন্টারেস্ট শো করছে না সেইভাবে, ইউ উইল ফাইন্ড সামবডি ইন 4 ডিপ যে যাকে ধরে আপনি ওই লেগটাকে বাড়াতে পারবেন। অ্যান্ড বিলিভ মি ফ্রেন্ডস, ইট ইজ পসিবল, এটা হয়। আই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স। আমার এমন লেগ আছে 6 ডিপ 8 ডিপে গিয়ে আমি লোক পেয়েছি। নয়, সুতরাং আপনাকে টিপে যেতে হবে কাজ করতে করতে। আসলে কি জানেন তো, আপনাকে তার সঙ্গে ফ্রিকোয়েন্সি ম্যাচ করাতে হবে। ফ্রিকোয়েন্সি ম্যাচ করাতে হবে মানে ধরুন আমি চাইছি তাড়াতাড়ি, হয়তো আমি 9%, 12% বা 15% আমি প্ল্যাটিনাম হতে চাইছি, বা আমি প্ল্যাটিনাম আমি এমারেল্ড হতে চাইছি, হোয়াটএভার। আমার একটা তাড়া আছে, কিন্তু যাকে নিয়ে আমি কাজ করব তার পেশেন্স বা তার অ্যাক্টিভিটি বা তার যে ফ্রিকোয়েন্সি যদি আমার সঙ্গে ম্যাচ না করে, তাহলে কিন্তু সে সাইড হয়ে যাবে। তাহলে আমাকে তার লেভেলে গিয়ে তার সঙ্গে ম্যাচ করিয়ে এরপর তাকে আস্তে আস্তে আমার লেভেলে তুলে আনতে হবে, আমার ফ্রিকোয়েন্সিতে তুলে আনতে হবে। বুঝতে পারছি? তাহলে কি হবে? ম্যাচ করবে না, প্রসেসের মধ্যে সে ইনভলভ হতে পারবে না প্রপারলি। আবার উল্টো হতে পারে, আমার তারা নেই, একটু রেস্ট নিচ্ছি, ডায়মন্ড হয়ে গেছি, এবার একটু রেস্ট নিই বছর দেখ, তারপরে ভাববো। কিন্তু যে নতুন জয়েন করেছে তার ইচ্ছা, সে এখন 6% বা তার নিচে কেউ এসছে, যে চাইছে 2014 আগস্টের মধ্যে আমাকে 20% যেতেই হবে। এবারে প্রথম কথাটা হচ্ছে, যদি আমি বিশ্বাস করি যে এটা সম্ভব, তাহলে আমি তাকে বিশ্বাস দিতে পারবো এটা সম্ভব। যদি আমি মনে করি এটা করা উচিত, আমি তাহলে ওকে করাবার জন্য কথা বলবো। আর তাহলে কি হবে? না এত হয় আমার, দেখো না, মানে নানা রকমের বাহানা দেব, তাতে কি হবে জানেন তো? সেটাও নষ্ট হয়ে যাবে। মানে অলওয়েজ ইউ হ্যাভ টু থিঙ্ক হোয়াট হি অর সি ইজ আস্কিং, অর তার রিকোয়ারমেন্টটা কি চাইছে, সে কিভাবে সে গ্রো করতে চাইছে। কেউ যদি টিচেবল এবং অ্যাকাউন্টেবল হয় এবং তার যদি আর্জেন্সি থাকে, যদি এরকম কাউকে পান যে আপনার কথা শুনছে, সিস্টেমটাকে ফলো করছে, সে অ্যাকাউন্টেবল
এবং তার একটা আর্জেন্সি আছে। গিভ থ্যাঙ্কস টু গড যে আপনি একজনকে পেয়েছেন যে আপনার বিজনেসটাকে আগে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে এসছে। সো গিভ দেম মোর টাইম, মোর স্পেস, মোর অ্যাক্সেস সো দ্যাট দে ক্যান গ্রো ফাস্ট। এটা কিন্তু অনেক সময় অনেকে ভুল করে ফেলি আমরা। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন অনেকে না বিজনেস করছে, আমি কথাটা একটু আগে বলেছি কিন্তু আবার আমি রিপিট করছি কয়েকটা পার্টিকুলার বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে অনেকে না ডিফারেন্সিয়াল কমিশন বোঝে না। মনে করুন একজন জয়েন করেছে, তাকে নিয়ে আপনি 6% গেছেন, এবার তার নিচে একজন পেয়েছেন সিরিয়াস, সেও 6% হয়ে গেছে। ওই তো ও সব পয়সাটা পেয়ে গেল, আমি তো কিছু পেলাম না। শুনেছেন এরকম কথা? তার দোষ না তো, তার দোষ না, তাকে আমি বোঝাইনি ডিফারেন্সিয়াল কমিশনের কনসেপ্টটা কি, কিভাবে পয়সাটা আসে। বরঞ্চ তাকে এইটা বোঝান যে তোমার নিচে যদি তোমার পিনে একজন কেউ থাকে, ইউ উইল বি মোস্ট হ্যাপিয়েস্ট পারসন। অন্তত একটা জিনিস তোমার হয়ে গেছে, অ্যামওয়ের খাতায় তোমার নামটা, তোমার জেনারেশনের নামটা পার্মানেন্ট হওয়ার রাস্তা তৈরি হচ্ছে। সুতরাং প্রত্যেকটা জিনিস আমরা অনেক কিছু অ্যাসিউম করে নিই, প্লিজ করবেন না। প্রত্যেকটা স্টেপে তাকে বোঝান যে কোথায় কি কেন, কারণ এটি যে ট্রান্সপারেন্ট বিজনেস, কোনো হিডেন এজেন্ডা নেই, কোনো লুকোমার ব্যাপার নেই। একজনকে পরিষ্কারভাবে সবকিছু দেখান, বোঝান, শেখান, and check their interest, সে কি চাইছে। কিন্তু এই সমস্ত কিছু আপনি যে করবেন, তার মানে আপনার একটা ভীষণ ধৈর্যের পরীক্ষা, তাই না? ভীষণ পেশেন্সের ব্যাপার লাগবে। আমি যেভাবে জিনিসটাকে দেখি, এই টোটাল প্রসেসটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য প্রসেস অফ অ্যাক্টিভেশন অফ এ নিউ এবিও, বা বলতে পারেন যে গ্রুমিং অফ নিউ এবিও। একটা বাচ্চাকে আস্তে আস্তে চলতে শেখানো। এই যে প্রসেসটার মধ্যে যদি আমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার না থাকে, আমার যদি ঠিক ডিরেকশন না থাকে, আমার যদি প্রপার অ্যাটিটিউড না থাকে, তাহলে কিন্তু সম্ভব না। কিরকম দেখবেন, অ্যামওয়ে বিজনেসে জয়েন করার পর 50 পিভি, এটা মানে কি? হ্যালো, অ্যাক্টিভেশন, তাই না? তার মানে কেউ যদি জয়েন করার পর 50 পিভি করে, 1 বছরের জন্য নামটা পার্মানেন্ট থেকে গেল এলওএসে। কিন্তু অ্যাজ এ আপলাইন আমি যদি ওইটা অ্যাক্টিভেশন ভাবি, তার মানে আমি ভুল করছি। তাহলে কি হচ্ছে বলুন তো? এলওএস বাড়বে কিন্তু বিজনেস বাড়বে না। তাহলে আপনাকে যদি বিজনেসটা বাড়াতে হয়, অর্গানাইজেশনটা প্রপারলি ক্রিয়েট করতে হয় বা ডেভেলপ করতে হয়, তাহলে আপনাকে প্রপারলি অ্যাক্টিভেট করতে হবে বা কাল্টিভেট করতে হবে বলতে পারেন। কাল্টিভেটিং এ নিউ এবিও যদি ফল পেতে হয়, আর যদি কাল্টিভেট না করেন, যেমন জমিতে হয় ফল পেতে গেলে বা ফসল পেতে গেলে চাষ করতে হয়, না করলে আগাছা হয়, এখানেও তাই। আপনি যদি ফল পেতে চান, রেজাল্ট পেতে চান, আপনাকে কাল্টিভেট করতে হবে। যদি রেজাল্ট না পেতে চান, কাল্টিভেট করবেন না। কিন্তু যদি আপনি রেজাল্ট পেতে চান অথচ কাল্টিভেট না করেন, আপনি রেজাল্ট পাবেন কি পাবেন? আগাছা পাবেন। মাঝে মাঝে কিছু কিছু এরকম পিভি পাবেন, কখনো দেবেন হঠাৎ করে কথা নেই বার্তা নেই, একটা নামের পাশে দেখবেন একটা পিভি চলে এসছে, কি একটা গ্লিস্টার, কখনো একটা এলওসি, এরকম টাইপের পিভি পাবেন, কিন্তু বিজনেস পাবেন না, বিজনেস তৈরি হবে না। সেজন্য না, আপনার পারপাসটা কি? একজনকে বিজনেসে স্পন্সর করার মধ্যে দিয়ে আপনার পারপাসটা কি? কেন আমি বিজনেসে স্পন্সর করছি? আমার উদ্দেশ্যটা যদি পরিষ্কার থাকে, তাহলে আমি করবো। তার কারণ আমি যখন কাউকে বিজনেসে স্পন্সর করি, আই নেভার লুক এ 50 পিভি, I never look at FPO 1 or FPO 2 or I am sure FPO. আমি একজনকে স্পন্সর করি, আমি সেটাকে আমার একটা প্লাটিনাম লেগ হিসাবে দেখি। আমি ভাবি যে এর পেছনে আমি সময় দেব, এর পেছনে আমি এফোর্ট দেব, সবকিছু দেব, মানে আই এম গিভিং মাই লাইফ, বাট আই রিটার্ন ইট ব্যাক অ্যাজ এ লিডারশিপ বোনাস ওই লেগ থেকে, রাইট? সুতরাং তা যদি হয়, তাহলে আমাকে ওই লেগটাকে ডেভেলপ করতে হবে। When you sponsor somebody, look him as a leg, not an individual. এবং লেগ হিসেবে তাকে ডেভেলপ করার চেষ্টা করুন। যে কোনো ফিল্ডে যদি আপনাকে সাকসেসফুল হতে হয়, তাহলে আপনি কি অ্যাক্ট করছেন এবং সেইটা কি দৃষ্টিভঙ্গি নিয়ে করছেন, তার উপরে কিন্তু অনেক কিছু ম্যাটার করে।
সুতরাং আমার একটা অনুরোধ যে একজনকে জয়েন করানোটা মেবি এ পিস অফ কেক, বাট গ্রুমিং ইজ নট। গ্রুম করাটা কিন্তু পিস অফ কেক না, ইট কস্ট এ লট। দ্যাট ইজ ইয়োর সোয়েট, ইয়োর মানি, ইয়োর টাইম, ইয়োর এফোর্ট, ইয়োর এনার্জি, এভরিথিং। সুতরাং দেওয়ার আগে নিশ্চয়ই দেখবেন, কিন্তু না দিলে বুঝবেন কি করে? আপনাকে দিতে হবে প্রথমে, বাট একটা সার্টেন পিরিয়ড অবধি দেখবেন, দেখার পরে আপনি সেটা চেক করবেন। কিন্তু আস্তে 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 আপনাকে ডেভেলপ করতে হবে। কখনো এটা ভাববেন না যেটা ম্যাজিকের মতো একদিনে ঘটে যাবে। আমার এরকম অভিজ্ঞতা আছে যে হয়তো একটা লেগকে ডেভেলপ করতে গিয়ে আমার বছর কেটে গেছে। একজনকে ভেবেছি, তাকে নিয়ে কাজ করেছি, কিছুদিন পর ফেল করেছে, কিন্তু তার নিচে একজনকে পেয়েছি, এই নিয়ে করতে করতে ডিগ করতে করতে হয়তো কোনো একটা জায়গায় গিয়ে একজনকে পেয়েছি যেখান থেকে লেগটা ফ্লারিশ করেছে। হবে ফ্রেন্ডস, দ্যাটস ওয়াই ইউ নিড পেশেন্স। নতুনদেরকে বরণ করা যেমন একটা কাজ, তাদেরকে এক্সাইটেড করা, তাদেরকে মোটিভেট করা যেমন একটা কাজ, তেমনি আপনার পারপাসটাকে সামনে রেখে রাইট ডিরেকশনে মুভ করাটাও আপনার কাজ। আমরা বিজনেস করতেছি, ইউ মাস্ট হ্যাভ প্রফেশনাল অ্যাটিটিউড, ইউ মাস্ট হ্যাভ দ্য রাইট ডিরেকশন, রাইট? আমার প্রায় সময় হয়ে গেছে, আমি একটা ছোট্ট গল্প বলবো, জাস্ট রিসেন্টলি শুনে এসেছি, অসাধারণ লেগেছে আমার। তাহলে বুঝতে পারবেন যে আমরা অনেকেই কাজ করছি, অনেকেই প্রচুর পরিশ্রম করি, অনেকেই অনেক রাত অব্দি জেগে থাকি, অনেকেই রাত্রি 12টা-1টার পরে খাওয়া দাওয়া করি, ডিনার, রাইট? কিন্তু যেরকম এক্সপেক্ট করছি সেরকম রেজাল্টটা হয়তো আমরা পাই না। কেন জানেন? মেবি হয়তো আমার একটা গোল আছে, মেবি হয়তো আমার একটা পারপাস আছে, বাট আই হ্যাভ নট ফিক্সড মাই ডিরেকশন, রাইট? দ্যাটস ওয়াই একদিন দুই বন্ধু মিলে শিকারে গেছে, একটা হরিণ শিকার করেছে। হরিণ শিকার করে দুজন মিলে ওই হরিণটা ল্যাজ ধরে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। কিছু তো যখন যাচ্ছে, স্বাভাবিকভাবে দুজন বন্ধু ওই ল্যাজটা যখন টানছে, অসুবিধা হচ্ছে টানতে। কিছু তো যার পর একজনের সঙ্গে দেখা হয়েছে, সে বলছে তোমরা এরকম করে নিয়ে যাচ্ছ কেন? তোমরা যদি ওই হরিণের শিং দুটো ধরো, ওটা আরো মজবুত এবং দুদিকে ছড়ানো আছে, তাহলে তোমরা স্পেস পাবে, হাঁটতে সুবিধা হবে এবং টানতে সুবিধা হবে। তোমরা দুজন দুটো শিং ধরে টানো, তাহলে ইজিলি যেতে পারবে। ওরা ওর কথা শুনে দুজন মিলে শিং ধরেছে, ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কিছু তো যার পরে একজন বন্ধু বলছে, দেখ আমরা নাকি বোকা ছিলাম, ল্যাজ ধরে টানছিলাম, কি সুন্দর আমরা শিংটা ধরে টানছি এবং কি সুন্দর স্মুথলি যেতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। তখন আরেক বন্ধু বলছে, হ্যাঁ সেটা ঠিক বলেছিস, তবে আমার মনে হচ্ছে আমরা বাড়ি থেকে অনেক দূরে চলে যাচ্ছি। কি হয়েছে বলুন তো? শিং ধরে টানতে বলেছে, শিং ধরে টানছে, কিন্তু বডিটাকে ঘোরায়নি, উল্টো দিকে হাঁটছে। এই বিজনেসে অনেক লিডার্স, অনেক বিট সিস্টেমের লিডার্স, অনেক আপলাইন অনেক কিছু বলে, অনেক কিছু শেখায়, অনেক কিছু করতে বলে, আমরা শুনি এবং সেটা ফলো করি, কিন্তু উই নেভার ফিক্স দ্য ডিরেকশন, রাইট? সো ফিক্স দ্য ডিরেকশন, কাম এন্ড জয়েন আস। থ্যাংক ইউ এন্ড গড ব্লেস। ওভার টু হোস্ট।